নমস্কার। পরম নাদের পক্ষ থেকে গতকাল এক অসাধারণ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। সেখানে এমন একজন বিশিষ্ট সুরসাধককে আমরা পেয়েছি যার পরিচয় তার নামটিই যথেষ্ট। আমি আর কি বলবো, পণ্ডিত নয়ন ঘোষ, বিশ্ববরেণ্য সুরসাধক। গতকাল ওয়ার্কশপে নানা প্রশ্ন উঠে এসেছে যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন তাদের পক্ষ থেকে। আমাদেরও নানা প্রশ্ন ছিল, কিন্তু সব কিছুর পরেও আবারও একটা শুরু থাকে। সেই শুরুর গল্প একটু জমিয়ে রাখবো বলে, একটু সঞ্চয়ে রাখবো বলে আবার আমরা পণ্ডিতজির মুখোমুখি। স্বাগত জানাই। নমস্কার। আমার খুব জানতে ইচ্ছে করছে, একেবারে ছেলেবেলা থেকে যে ঘরানায় আপনি বড় হলেন, যে ঘরে আপনার জন্ম, যে পরিবারের মধ্যে থেকে সুর আপনি পেলেন, সেই ছেলেবেলার দিনগুলোয় যদি আপনাকে আরও একবার ফিরিয়ে নিয়ে যাই। সব থেকে প্রথম তো আমি এটা খুব ভাগ্যের কথা বলবো যে এমন এক ফ্যামিলিতে আমার জন্ম হলো। আমার বাবা পণ্ডিত নিখিল ঘোষ, পদ্মভূষণ। আমার জেঠু ছিলেন পান্নালাল ঘোষ। আর আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে অনেক জেনারেশন ধরেই গান বাজনা চলছে। আমার ঠাকুরদা সেতারিয়া ছিলেন, ওনার বাবা ছিলেন পাকোয়াজি আর ধ্রুপদ গাইতেন। এই পেছনে যাচ্ছে কয়েক জেনারেশন। তো এই জন্যে মানে একদম ছোটবেলার থেকে গান বাজনা এক ন্যাচারাল হয়েছে একদম সেই। তো এটা আমার মনে হয় আশ্চর্য হওয়ার কথা না। আর যেমন কি কোন বয়সে যে আমার তালিম শুরু হয়েছে ওটাও আমার মনে পড়ছে না। 1.5-2 বছর হতে পারে, 2.5 বছর হতে পারে, কিন্তু এইটা মনে আছে যে 4 বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর থেকে একটা 10 মিনিটের আমি তবলা সোলো বাজিয়েছিলাম। আচ্ছা, 10 মিনিটের? হ্যাঁ। তো আর তখনকার দিনে স্টুডিও, বড় স্টুডিও রুম হতো, আর গুণীজন সব বসে থাকতেন শুনতে। আমার বাবা ছিলেন, বাবার বন্ধু আল্লাহ রাখাজি ছিলেন। তখন আমার সোলো হয়েছে, ওইটাই আমার মনে আছে। আর তারপর গান আর তবলা এই তালিম সাইড বাই সাইড চলেছে বাবার কাছে, আমার বাবার কাছে। কারণ আমার বাবা আগে গাইয়েছিলেন। তো আমার মনে হয় এটা খুব ন্যাচারাল, স্বাভাবিক যে এটা না হলে, যদি হতো না তাহলে একটা আশ্চর্যের ব্যাপার হয়ে যেত। আসলে গান বাজনা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে একটা প্রজন্মের থেকে আরেকটা প্রজন্মের কাছে যায়, আমরা সকলেই জানি। তো এই যে পরিবারতন্ত্র, মানে আপনার বাবা, আপনার জ্যাঠামশাই, তার আগে দাদু, এর আগে আরও যারা ছিলেন, তাদের মধ্যে থেকে যে এই লিগ্যাসিটা আপনি এখন বহন করছেন, তো এতে তো অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। অনেক অ্যাডভান্টেজ। মানে ফার্স্ট জেনারেশন যারা শিখতে শুরু করছে তারা নিশ্চয়ই শুনে মনে হবে কোথাও একটা যে ভীষণ আমরা পাইনি। হ্যাঁ হ্যাঁ, সেই আক্ষেপটা তো থেকেই যায়। সেই জন্য আমি বললাম এটা ভাগ্যের কথা, বিরাট বড় ভাগ্যের কথা এরকম এক ফ্যামিলিতে জন্ম নেওয়া। একেবারেই। আর সব মানে বলতে গেলে সব রেডিমেড বাড়িতেই। আমার বাবাই গুরু, আমি গুরু পেয়েছি ঘরে। নাহলে কত জায়গায় ঘুরতে হতো, বেড়াতে হতো ভালো গুরু খুঁজতে। সেই জিনিসটা, সেই কষ্টটা আমার হয়নি। আমি কিন্তু 24 ঘন্টাই রেওয়াজ চলতো তো, তার মানে রেয়াজ। হ্যাঁ, ন্যাচারাল রেয়াজ। মানে আবার ওই যে এক জায়গায় বসে কয়েক ঘন্টা বাজানো ওইরকম কিছু ছিল না। গান বাজনা সারাক্ষণ বাড়িতে ছিল। স্কুলেও যেতাম, পড়াশোনা সব কিছু করে, খেলাধুলোও করে, তারপর গান বাজনা ভেতরে সারাক্ষণ ছিল। তো ওই রেয়াজটাকে কি বলে, ট্যালেন্টের জোরে রেয়াজ। কখনো অনেকক্ষণ বসলাম, হয়তো মুড এসে গেল, 1-1.5 ঘন্টা গানের রেয়াজ হলো, 1-1.5 ঘন্টা তবলার রেয়াজ হলো। এরকম করে মানে ছোটবেলাটা আমার যা মনে পড়ছে। তারপর সেতার আমি অনেকটা লেট স্টার্ট করেছি, 12-13 বছর বয়সে আমার সেতার ভালো লাগতে আরম্ভ করেছে। বাড়িতে সেতার ছিল, বাজাতে আরম্ভ করেছি নিজেই। কারণ ছোটবেলা থেকে দেখছি বেলায়েত খান সাহেবকে আমাদের বাড়িতে, নিখিল ব্যানার্জি, রবিশঙ্করজি, এদের সঙ্গে, এদের সবাইকে এত কাছের থেকে দেখেছি, শুনেছি। তো খুব
সেতারটা নিজে বাজানো মানে একটা ন্যাচারাল ছিল। তারপর আমার বাবা যখন দেখলেন না সিরিয়াসলি বাজাচ্ছি, মানে টেকনিকগুলো সব ঠিকই আছে, এখন কন্টেন্ট দরকার, আসল মশলাটা দরকার। তো বাবা তারপর আমাকে তালিম দিতে আরম্ভ করলেন। বাবার প্রচুর নলেজ ছিল সেতার বাজনার, ওনার কাছে পুরনো সেতারের যে ধ্রুপদ অঙ্গ, বিন অঙ্গ যেটাকে বলে, ধ্রুপদের আলাপ জোড় ওগুলো রাস্তা বাবা আমাকে শিখিয়েছেন। তারপর গত পুরনো গদ বড় বড় কম্পোজারদের ওগুলো হাতে বসিয়েছেন। তারপর ম্যাটার অফ 3-4 ইয়ার্স আমি তখন, তারপর আমার প্রথম মেজর প্রোগ্রাম সেতারের হলো 16 বছর বয়সে। আচ্ছা, মেজর প্রোগ্রাম মানে পাবলিক কনসার্ট। তারপর চলেছে এবার একের পর এক। মানে কখনো আপনাকে আমরা শুনছি সেতার হাতে, কখনো আপনি সঙ্গতে রয়েছেন, কখনো একক বাদ্যে রয়েছেন। তো এই যে আমি সঙ্গতের কথায় যদি আসি, তবলার কথায় যদি আসি, সেখানে সঙ্গত করা এবং একক দুটো তো এক হয়েও কোথাও আলাদা, সেই বিষয়টা যদি একটু বলেন। কারণ আজকাল অনেক সময় আমরা দেখি যে যিনি সঙ্গত করতে বসছেন তিনিও নিজেকে এতটাই বেশি প্রকাশ করে ফেলছেন যে আমরা প্রায়ই ভুলে যাচ্ছি যে কি শুনতে বসেছি, একেবারেই শ্রোতার আসন থেকে নিজেকে বলছি। একক বাজনা যেটা থাকে, সোলো যেটাকে বলে, তবলা সোলো, ওইটা তো যা শিখে যা রেয়াজ করে চিন্তা করে ওটা বাজালাম। হ্যাঁ, ওটা অনেকটা সেট থাকে, অনেকটা জানা থাকে যে এটা এই কম্পোজিশনটা এইরকম চলবে, এগোবে। কিন্তু সঙ্গত একদম অন্য জিনিস। সঙ্গত করার সময় সঙ্গত করা সোলোর থেকে অনেক বেশি কঠিন। মেন আর্টিস্টের মেজাজ বুঝতে হয়, তার পার্সোনালিটি বুঝতে হয়, কোন রাগ গাইছে সেই রাগের পার্সোনালিটি বুঝতে হয়, বন্দিশের পার্সোনালিটি বুঝতে হয়। সেই হিসাবে ঠেকার ওজন চেঞ্জ হতে থাকবে। কোথাও মোটা বোল বাজবে, কোথাও পাতলা, কোথাও সফট বাজবে। আর বায়া একটা ইম্পর্টেন্ট জিনিস, তবলাতে উচ্চারণ যেরকম আমরা কথা বলি তখন ডান হাত তবলায় যেটা, আর এক্সপ্রেশন যেটা আসে আমরা যখন কথা বলি সেটা কিন্তু বায়াতে আসে। তো বায়ার অ্যাডভান্টেজ নিয়ে সেই গান কিংবা বাজনা যে মেন আর্টিস্ট বাজাচ্ছেন কিংবা গাইছেন সেটার সঙ্গে মিলে ওটাকে এগিয়ে দেওয়া। তো বেশিরভাগ উপজ বাজাতে লাগে, বেশিরভাগ। তারপর আবার অনেক এমন সিচুয়েশন থাকে যে উপজ বাজাতে বাজাতে হয়তো কোনো একটা জানা কম্পোজিশনের দিকে রওনা হয়েছি, হ্যাঁ, তারপর তিহাই দিয়ে শেষ করলাম। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে কোনো তবলিয়া হোক, তার ভেতর থেকে গান, তার প্রাণের ভেতরে কিন্তু গান ভরে থাকা দরকার। গান, মেলোডি, রাগদারি সব কিছু, ঠুমরি, দাদরা সব কিছু জানা উচিত। আর সব থেকে ভালো হয় যদি একজন তবলিয়া নিজে গাইয়ে থাকে, ভেতর থেকে সে গাইয়ে থাকা উচিত। আর এমনি গুনগুন করা গান না, গাইতে বসলে একদম মনে হবে যেন 100% গাইয়ে, এইটা দরকার। এটা আগেকার সব তবলিয়াদের ছিল। আমার বাবা, ওনার গুরু আহমদ জান থেরেকো খাঁ সাহেব খুব গাইয়ে ভালো ছিলেন, আমির হোসেন খাঁ সাহেব, জ্ঞানবাবু, জ্ঞান প্রকাশ ঘোষজি গুরুদেব, কি অসাধারণ। হ্যাঁ, এরা আমার বাবার 3 জন গুরু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তবলার। তো এনারা সব ভালো গাইয়েছিলেন। তো ওই জিনিসটা আমার বাবার ভেতরে ছিল। আমাদের ঘরের মিউজিক্যালিটি যেটা ছিল, বা আমার বাবার তবলায় প্রচুর মিউজিক ছিল। সিম্পল ঠেকা বাজালেও মনে হতো যেন গান গাইছে কেউ। আর তারপর রেলাস এগুলি বাজালে মানে সেটা আর তবলা পারকাশন মনে হতো না। তবলা ওয়াজ বিয়ন্ড পারকাশন, মিউজিক ক্রিয়েট হতো ওটাতে। ওই জিনিসটা আমি কিছুটা অল্পভাবে ইনহেরিট করতে পেরেছি। মানে তার পেছনে তো শোনাটাও অনেকটা বেশি জরুরি, শোনা খুব দরকার, শোনা খুব দরকার। আর সব রকমের গায়কি, বাজ, ঘরানা নলেজ থাকা খুব দরকার, খুব দরকার। আরেকটা জিনিস পণ্ডিত, যে যেটা আমার সঙ্গে হয়তো আপনারাও একমত হবেন, যে যখন আমরা মঞ্চে কাউকে আমরা শুনছি, দেখছি, তখন অনেক সময় আমি দেখেছি হয়তো সেতার বাজাচ্ছেন কেউ বা সরোদ বাদক,
তাদের আমরা দেখছি ঠোঁট নাড়ছেন, ঢোক গিলছেন। আমার সবসময় মনে হচ্ছে যে ভেতরে গানটা চলছে, তাই কি? একদম, সেটা না হলে হয় না। ভেতর থেকে গানটা দরকার। আসলে মনে মনে গাওয়া। হ্যাঁ, মনে মনে গাওয়া, সেটাই যন্ত্র বাজাবার সময় সরোজ সেতার ভেতর থেকে যেই আইডিয়াটা আসছে সেটা হাত দিয়ে বেরোচ্ছে, ওই জিনিসটা খুব দরকার, নাহলে হয় না। আরও একটা জিনিস, আমরা ছোটবেলায় যেটুকু শুনেছি তাতে দেখতাম যে আলাপ, তারপরে ধীরে 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 মানে রাগদারি, যেটা রাগের একটা চেহারা ফুটে উঠতো। ইটস লাইক আ পেইন্টিং, একটা হোয়াইট ক্যানভাস আছে। প্রত্যেক দিনই যে একই বাগেশ্রী বাজবে তা তো নয় না, প্রত্যেক দিন শিল্পীর মুড অনুযায়ী বা সেদিন ধরা দেবে যেভাবে বাগেশ্রী। কুদরাত রঙ্গি বিরঙ্গিতে পড়েছি আমরা, তো সুযোগ পাইনি সেভাবে দেখার, শোনার তাদেরকে সামনে থেকে। তো আমার সবসময় মনে হয়েছে যে শুনতে শুনতে যেটা মনে হয় যে এখন গান বাজনাটা অনেকটা অস্থিরতা। সেটা কি সময়ের প্রতিফলন নাকি আরও অন্য কিছু কাজ করছে এর পেছনে? অনেকগুলো ফ্যাক্টরস আছে। অনেক রকমের মিউজিশিয়ান থাকে। কিছু মিউজিশিয়ান থাকেন যারা রেয়াজ এত ভালো করেছেন যে ওটাকে ডিসপ্লে করতে পছন্দ করেন, যে আমি কি মেহনত করেছি, আপনি দেখুন এই জিনিসটা কি কিরকম গাইতে পারছি, কিভাবে এক্সিকিউট করতে পারছি। একদম। তো এটাকে এক্সট্রোভার্ট গান কিংবা বাজনা বলে। আর একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, যেখানে একজন শিল্পী সে রাগের সঙ্গে, সে এক একটা সুরের সঙ্গে ডুবে যাচ্ছে আর এক একটা সুরের সঙ্গে প্রেম করছে। এটা খুব জরুরি। তো ওইটা খুব দরকার। ওইটার ভেতরে ওই গানের রকম ওই অ্যাপ্রোচ যদি থাকে, অনেক বেশি ডেপথে শিল্পী যেতে পারে, অনেক বেশি ডেপথে। তার জন্যে অনেক এরকম হয়তো সময় আসে বাজনার ভেতরে, গানের ভেতরে, যখন সে ভুলে যায় সামনে অডিয়েন্স আছে, হলে কেউ আছে, 1000 লোক আছে, একজন আছে, কেউ নেই, সে আর তার রাগ, যেই রাগ বাজাচ্ছেন, ওরা দুজন এক হয়ে যায়। কারণ আফটার অল যাই বলুন, আমাদের গান বাজনা কিন্তু ইজ নট অনলি এক্সিবিশন, কারণ ওইটা এন্টারটেনমেন্ট হলো। অন্য সাইড হচ্ছে দ্যার ইজ এ স্পিরিচুয়াল কানেকশন। আই এম নট সেইং রিলিজিয়াস, আমি বলছি স্পিরিচুয়াল কানেকশন, ডেপথ, সঙ্গীতই ধর্ম আপনি বলছেন। হ্যাঁ, সঙ্গীতই ধর্ম। হ্যাঁ, ওই সঙ্গীত, সারেগামাই তো মন্ত্র। রাইট রাইট। তো যেমন আমি বলছি, কিছু আগের যুগের কিছু শিল্পীর নাম আমি বলবো। ওস্তাদ আব্দুল করিম খান সাহেব এমন সুরের সঙ্গে এক হয়ে গেছিলেন, মনে হয় যেন সে ডিভাইন কোনো ভগবানের পা উনি ছুটছেন, এরকম ইবাদত। আব্দুল করিম খান সাহেব, আমার জ্যাঠামশাই পান্নালাল ঘোষ, আলী আকবর খান সাহেব, আমির খান সাহেবের গান, তো ডিবি পালুস্কার, এদের সবাই এদের একটা স্পিরিচুয়াল অ্যাপ্রোচ ছিল, আরও ইন্ট্রোভার্ট অ্যাপ্রোচ ছিল। কিন্তু তার মানে না যে এক্সট্রোভার্ট সেটা কিছু কম। বড়ে গোলাম আলী খান সাহেব কত রকমের ডিজাইন দেখাতেন, কিন্তু রাগের সঙ্গে আর সুরের সঙ্গে কত প্রেম ছিল ওটা দেখা যায় উচ্চারণে। বড়ে গোলাম আলী খান সাহেব যখন সরগম গাইতেন, কি সুন্দরভাবে উচ্চারণ করতেন। তো এই জিনিসটা, এটা তো গান, আমি মেলোডির কথা বলেছি, রাগদারি কথা বলেছি, কিন্তু এই সেম জিনিস খুব মুশকিল যদি কেউ তবলায় আনতে পারে। সে এমন রেলা বাজাবে যে শ্রোতারা চোখ বন্ধ করে ঝুম, মানে বলে না, এই নেশাটা আসা উচিত। তবলার ভেতরে মিউজিক যদি আনতে পারে একজন শিল্পী, নাথিং লাইক ইট। কারণ তবলা এমন একটা ইনস্ট্রুমেন্ট, ওটা অলওয়েজ, মানে সবসময় ওটা এন্টারটেইন করার, কিংবা মানে বলে না লোকে, দে সিট অন দি এজ অফ দি চেয়ার। যদি একজন তবলিয়া এমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারে যেখানে হি ফলস ব্যাক, শাটস হিজ আইজ অ্যান্ড হি সোয়িং, ওইটা হচ্ছে তবলা। আহা, আপনি কাদের দেখেছেন এভাবে সামনে থেকে?
এইরকম নেশার তবলা আমি যা শুনেছি আমার বাবা আর ওনার একজন গুরু উস্তাদ আমির হোসেন খান সাহেব, এই দুজনের মধ্যে আমি দেখেছি সেই জিনিসটা মানে কোথায় যেন আমাদের মনটাকে তুলে নিয়ে যায়। মানে নিজেরা তো হারিয়েই যাচ্ছেন, যারা শুনছেন তাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছেন সেই মার্গে। হ্যাঁ, আর দেখেছি আমি ছোট বাচ্চা ছিলাম, বাবার সঙ্গে স্টেজে বসে বাবা যখন বাজাতেন, কারোর সঙ্গে সঙ্গত করছেন কিংবা সোলো বাজাচ্ছেন, ওমকার নাথজির সঙ্গে বাজাচ্ছেন, আমি শুনেছি, আমি নিজে স্টেজেও বসেছিলাম। আর যখন বাবার টার্ন এলো, বাবা এরম বাজাচ্ছে, আমি সামনে মাঠে সব লোক এরম 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 করে শুনছে। এই জিনিসটা তবলায় যদি কেউ আনতে পারে আর আনা যেতে পারে, আমি বলছি সেটা সারাক্ষণ খোঁজ থাকা উচিত। ওই লেভেলে যদি পৌঁছানো যায় তাহলে আমি বলবো তবলা ইজ এ কমপ্লিট ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমার না যতবার আপনার কথা শুনি এবং যতবার আপনার সম্পর্কে পড়ি, সান্নিধ্য তো এভাবেই প্রথম পাওয়া, কিন্তু আমার সবসময় মনে হয় যে যারা শুধু শাস্ত্রীয় সঙ্গীত কণ্ঠে চর্চা করে, কণ্ঠসঙ্গীত, তাদেরই একটা গোটা জীবন লেগে যাচ্ছে। অনেকেই অনেক মহাগুণী মহাজন যারা, তারা বলেছেন সেটা, যে এমন এক সাধনা শুধু কণ্ঠ যদি কেউ নিয়ে চর্চা করে তাহলে সারা জীবন লেগে যাচ্ছে। সেখানে আপনি একাধারে কণ্ঠসঙ্গীত, তার সঙ্গে আর গতকাল আমরা শুনছিলাম আপনার রেঞ্জটা মানে কোথাও বিভাজন নেই সঙ্গীতে, যেটা সেগুলো আপনার মতো মানুষদের আমরা সামনে দেখলে বুঝতে পারি। আপনি বাউল গান গাইছেন, আপনি ঠুমরি গাইছেন, তারপরে যখন আমরা অন্যরকম ধারার কিছু পপুলার মিউজিক যেটাকে আমরা বলি, সেখানে যখন আপনি গাইছেন, সবটাই কোথাও একটা মিলেমিশে যাচ্ছে। আবার সেতার হাতে আপনি তখন সেতারের সাধক, তো সেতারের সাধনা, কণ্ঠসঙ্গীত চর্চা, তবলা বাজানো, সবগুলো কিভাবে, মানে টাইম ম্যানেজমেন্টটা কি করে হয়? আমাদের তো 24 ঘন্টাই কম পড়ে যায়, মনে হয় এইটা হলো না ওইটা হলো না। এটার জবাব দেওয়া খুব মুশকিল, কারণ টাইম ম্যানেজমেন্ট বলতে গেলে যেমন ওটা অনেকটা কম্পার্টমেন্টালাইজড হয়ে যায়। হ্যাঁ, এতটা সময় তবলায় দিলাম, এতটা সময় গানে কিংবা সেতারে দিলাম, ওটা হয় না। যখন যেরকম মেজাজ মুড থাকে ওটাতে ডুবে যাওয়া উচিত। আমার ওইরকমই চলে, মানে তবলা চললো তো তবলা 1.5-2 ঘন্টা হয়তো তবলা নিয়ে খুব মেতে রেয়াজ করছি, বাজাচ্ছি কিংবা ক্রিয়েট করছি কিংবা নতুন কম্পোজ করছি। সেতারেও তেমনি। আর কখনো গানের মুড লেগে যায় তো 2-2.5 ঘন্টা হয়তো গানই করছি শুধু। তার মধ্যেই সুরও আসে, মানে সুর সৃষ্টির কথা আমি বলছি, যখন আপনি কম্পোজার হিসেবে সেটা তার মধ্যেই এসে যায় না কখনো না কখনো, গতের মধ্যে থেকে হয়তো কোনো কথাও বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, কম্পোজিশন, গতের কম্পোজিশন তো বাজনার ভেতরে যেটা ইম্প্রোভাইজেশনে, ওটা তো সবই আর্টিস্ট অন দি স্পট কম্পোজ করছে, কিন্তু অ্যাকচুয়াল কম্পোজিশন, গত কিংবা গান, আস্থাই অন্তরা, সেটা এসে যায়। হ্যাঁ, এসে যায়। কখনো কম্পোজিশন বসে চিন্তা করলে কম্পোজিশন হয় না, এসে যায়। এখনকার ছেলেমেয়েরা, গতকাল যে আপনি ওয়ার্কশপ করালেন, তাদের মধ্যে কীরকম দেখছেন? মানে তাদের প্রশ্ন, বেশ কিছু ভালো প্রশ্নও আমরা পেয়েছি, তো তাদের মধ্যে উৎসাহ বা তাদের মধ্যে যে কোয়েশ্চেন আসা, মনের মধ্যে কৌতূহল, জিজ্ঞাসা, এটা কীরকম দেখছেন আপনি? গতকাল ওয়ার্কশপে আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, কিন্তু আমি একটা বলবো, এত ডিপ আর এত ভালো আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু কলকাতাতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা কি ভালো ভালো প্রশ্ন করছিল কালকে ছেলেরা, যারা যারা সব এসেছিল ওয়ার্কশপে। কাজের প্রশ্ন, কোনো ফালতু ছিল না প্রশ্নগুলো। তবলার সম্বন্ধে, গান বাজনা সম্বন্ধে, টোটাল ওদের অনেক ওয়াইড পার্সপেক্টিভ যা আমি দেখেছি কালকে। শুধু তবলা নিয়ে আটকে ছিল না, কারণ আমি সবসময় বলি তবলার স্টুডেন্টদের, তোমরা যখন শোনো কোনো প্রোগ্রামে, তখন মেন আর্টিস্ট কি গাইছে বাজাচ্ছে ওইদিকে আর লক্ষ্য দিচ্ছে না, শুধু যে তবলা নিয়ে সঙ্গত করছে তার দিকে দেখছো। সে কিরকম হাতুড়ি ওঠালো, সে কিরকম রুমাল নিয়ে ঘাম মুছলো, হ্যাঁ, ওইদিকে। আর যেই বাজাতে আরম্ভ করেছে সব তোমাদের মন ওইদিকে চলে যায় একদম। মেন আর্টিস্ট ততক্ষণে হয়তো জাদু ক্রিয়েট করছে, সেই দিকে মন নেই। ওই কম্প্রিহেন্সিভ লিসনিং খুব দরকার তবলা স্টুডেন্টের। একসঙ্গে তবলাও শুনবে, অ্যাকম্পানিমেন্ট কি চলছে, আর মেন গান কিংবা বাজনা, সে তার সরজ যা বাজছে কিরকম করে বিল্ড আপ করছে, সেই বিল্ড আপ করার পরে তবলা যেই জবাব দিচ্ছে ওটার সঙ্গে মিলছে কি না,
আবার অ্যাকম্পানিস্টও অনেক অনেক রকম থাকে। কিছু অ্যাকম্পানিস্ট থাকে, আমার বলা উচিত না এরকম, কিন্তু মেন আর্টিস্ট যা বাজাচ্ছে তার সঙ্গে কিছু নেওয়া দেওয়া নেই। সে চিন্তা করছে এরপরে আমি কোন রেলা বাজাবো, কোন কায়দা বাজাবো। তবলা প্লেয়ারেরও ডুবে যেতে হয় মেন আর্টিস্টের গানের সঙ্গে, বাজনার সঙ্গে এক হয়ে যেতে হয়। একটা সব থেকে আইডিয়াল মোমেন্ট যখন রিয়েলি গান বাজনা জমে, ওটা হচ্ছে যখন মেন আর্টিস্ট, তবলা প্লেয়ার, রাগ, তাল, শ্রোতা সব মিলে এক হয়ে গেছে। ওইটা হচ্ছে আইডিয়াল মোমেন্ট। আজকাল তো প্রায় সেরকম শোনাই যায় না। মানে অনেক সময়ই আমরা বড় বড় যে সঙ্গীত সমারোহ সেখানে গিয়েও দেখেছি যে যেই তবলায় সোমটা একটা কিছু বেশ রেলা বাজানো হলো বা উপাজ কিছু একটা বাজানো হলো, তারপরে যখন যিনি সঙ্গত করছেন তিনি সমে ফিরলেন, তখন একটা তুমুল হাততালি। মানে কোথাও একটা শ্রোতাও বোধহয় তাদেরও মানসিকতা পাল্টাচ্ছে। তো শ্রোতার এই কানসেন হওয়াটা কতটা জরুরি, তার জন্য শেখাটা কতটা জরুরি। আর রিয়েলি ভালো গান বাজনা যেটা হয় ওটাতে কিন্তু মানুষ হাততালি দিতে ভুলে যায়, ওটা রয়ে যায়। কারণ হাততালি ক্যান বি ডিস্টার্বিং অলসো। তাই তো, পুরো যে ক্রিয়েট হয়েছে ওটা হয়তো ওটাকে ডিস্ট্রয় হয়ে যায়। তো সেই সিচুয়েশনটা আমি বলবো একটা পুরনো গল্প। বম্বেতে বড়ে গোলাম আলী খাঁ সাহেব একটা কয়েকদিনের কনফারেন্স ছিল, আর উনিও ছিলেন, কেশরবাই ছিলেন, আমার জ্যাঠামশাই ছিলেন। তো বড়ে গোলাম আলী খাঁ সাহেব বললেন আমি লাস্ট আইটেম গাইব। তো অর্গানাইজার বললো না, আমরা পান্নালাল ঘোষকে রেখেছি। তখন উনি বললেন না, আমি বয়সও বড়, আমি লাস্ট গাইব। ঠিক আছে, আমার জেঠু তখনই ওনার কাছে গিয়ে, খাঁ সাহেব আপনি লাস্ট আইটেম, আমি আগে বাজিয়ে দিচ্ছি। তাও আমার জেঠু বাজালেন, সে দরবারি ছিল বোধহয়, এমন বাজনা হয়েছে যে পরে যখন শেষ হলো শুধু ওই পেছনে দুটো তানপুরা চলছে, সুরপেটি চলছে, উনি বাঁশি আস্তে করে রেখে দিয়েছেন, সবাই হাততালি দিতে ভুলে গেছে। বেশ 1-2 মিনিট লেগেছে, তারপর সবাই জ্ঞান ফিরে এসছে, তখন হাততালি পড়লো। তো এই জিনিসটা যে, আর বড়ে গোলাম আলী খাঁ সাহেবের বড় মনটা দেখুন। বড়ে গোলাম আলী খাঁ সাহেব বললেন এরপরে আমি গাইবো না, কালকে আরেকদিন করো প্রোগ্রাম, কালকে আমি গাইবো। এরকম আর্টিস্ট বড় মনের। মানে যেমন নামের সঙ্গে বাড়ে সেরকম দিলদার মানুষ। এবং এই যে আপনি যে কথাগুলো বলছেন তার মধ্যে দিয়ে আমরা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে আপনারা মোটামুটি ধ্যান করেন। একদম ঠিক, মানে সঙ্গীত ধ্যান। তো একেবারে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হিসেবে বা শ্রোতা হিসেবে যদি মিউজিক থেরাপি নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে এবং মেডিটেশন, এই ব্যাপারগুলোর সাথে আমরা সাধারণ মানুষ কিভাবে কানেক্ট করে নিলে আমাদের জীবনযাপনটা অস্থিরতা অনেক কমবে, মানে হিল করবে আমাদের শরীরের মনের ভেতরে যে কষ্ট, সেগুলো নিয়েও তো কত কাজ হচ্ছে। হ্যাঁ, মিউজিক, সঙ্গীত বাই ইটসেলফ ইজ এ থেরাপি। হ্যাঁ, এবার ঠিক সময়ে ঠিক রাগ শুনলে তাও আবার দেখতে হবে, মানে কারোর মন হয়তো খুব ডিস্টার্বড, হ্যাঁ, মনটাকে শান্ত করতে চাইছে, স্টেবিলাইজ করতে চাইছে, মেন্টাল স্ট্রেংথ ডেভেলপ করতে চাইছে, সেই হিসাবে ঠিক সময়ের মতন সেই রাগের স্লোয়ার পার্ট, বিলম্বিত কিংবা আলাপ শুনলে খুব ওটাতে ইফেক্ট হয়। তো এই থেরাপি জন্যে মিউজিক্যাল গান, সঙ্গীতের যে স্পিরিচুয়াল সাইড আছে, মেডিটেটিভ, ওইটা আসলে কাজ করে অ্যাজ থেরাপি। বাকি তানবাজি যেগুলি আছে ওটা থেরাপি না, কিন্তু ওইটাও নেসেসারি, দরকার, ওইটাও দরকার ভেতরে ফুর্তি আনতে, আনন্দ আনতে, ছন্দ আনতে, ওইটাও দরকার। সেই আমার খুব মনে হয় যে আগেকার গান বাজনা যেগুলো আমরা পড়েছি বিভিন্ন বইতে, আমরা তো অত সুযোগ পাইনি দেখার, যেটুকু পেয়েছি তাতেও দেখেছি যে এখন যে দেখনদারির যুগ, সমস্ত কিছুতেই সেটা বেরিয়ে আসছে, মানে পুরো লাইফস্টাইলে ঢুকে গেছে জিনিসটা। তো আগেকার মানুষরা যারা আমরা ইউটিউবে স্পেসিফিক্যালি দেখেছি, বা আমরা যখন দূরদর্শনের পুরনো আর্কাইভাল কিছু রেকর্ডিংস দেখি, খুবই সাধারণভাবে তারা আসতেন, একদম ডুবে যেতেন চট করে, মানে 3-3.5 মিনিট বা
3.5 মিনিট তো অনেক, রেকর্ডে 3.5 মিনিট মানে অনেক, মানে তাতে পুরো রাগের চেহারা চলে আসতো। কিন্তু আজকাল গান বাজনা অনেকটাই, শাস্ত্রীয় সঙ্গীতের কথা ধরেও আমি বলছি, অনেকটা বহিরঙ্গ, বাইরের আবরণটাও এখন প্যাকেজিং যেটা আমরা দেখছি। দেখুন, সেই সময় শ্রোতাও ভালো ছিলেন, যারা গান বাজনা ভালো বুঝতেন, আর্টিস্ট তেমনি মানে শিল্পী, ওই রকম গান বাজনা হতো। এখন হচ্ছে না, ওর কারণ হতে পারে যে সেই রকম নলেজেবল অডিয়েন্স, মানে যারা গান বাজনা বোঝে ওই রকম শ্রোতা কম আছে। নাম্বার অনেক আছে, কোয়ান্টিটি অনেক বেশি, কোয়ালিটি কিছুটা সাফার করেছে এখন। তো এই যে এখন যে শিল্পীরা যারা এই মানে এক্সিবিশনিজম যেটা করছে, ওটাও কিন্তু দরকার, ওটা আমি পজিটিভ দিক থেকে দেখছি, ওটাকে আমি ক্রিটিসাইজ করব না, ওটা দরকার। ওদের যদি যে অর্ডিনারি লেম্যান তার ভেতরে যদি ইন্টারেস্ট তৈরি করতে হয়, তাহলে এইগুলো হচ্ছে মানে বেট বলে না, মাছ ধরার যে ওই থাকে, ওইরকম করে ওদের যদি শ্রোতাকে সবাইকে ধরে আকর্ষণ করা আর মিউজিকের প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা, যদি এইটা মনে রেখে যদি এক্সিবিশনিজম করে, দ্যাট ইজ ভেরি গুড। তার মানে দ্যাট ইজ এ গুড ইন্টেনশন বিহাইন্ড দ্যাট। সেই শ্রোতাদের যদি ডেভেলপ করে আস্তে আস্তে ভালো মিউজিক, আরো মেডিটেটিভ মিউজিক, আরো সব, শুধু মেডিটেটিভ কথা বলবো না, অলরাউন্ড সব থাকা উচিত, মেডিটেটিভ, এন্টারটেইনিং, অ্যাডভেঞ্চারাস, রিস্ক, সবগুলি থাকবে একেবারেই। যে ক্লাসিক্যাল মিউজিক, মানে ইংরেজিতে আমরা বলি ক্লাসিক্যাল মিউজিক, মানে এক সময় অবধি নিশ্চয়ই এটা ক্লাসের মিউজিক ছিল। হ্যাঁ, ক্লাসিক্যাল অবশ্যই অনেক তার লিমিটেড অডিয়েন্সের জন্য, কিন্তু এখন অনেক সাধারণ মানুষও বিভিন্ন যে মহোৎসব হয়, ফেস্টিভ্যাল হয়, ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স শুনতে যান, সেখানে শুনতে যাচ্ছেন। তার পেছনে আপনি বলছেন এগুলো কারণ হতে পারে খানিকটা। হ্যাঁ, একটা বলে না কিউরিওসিটি, জিজ্ঞাসা থাকে ভেতরে, দেখি কি হবে আজকে, তো ওটাও তো দরকার। ওরকম করে তো অডিয়েন্স শ্রোতা বাড়াচ্ছে, একেবারেই তাই, ওটাও দরকার। আচ্ছা, শিশু বয়স থেকে আপনি অনেক বড় বড় বিদগ্ধ মানুষদের, গুণীজনদের দেখেছেন, আর আজ আপনি অনেক শিশুদের দেখছেন। এই যে একটা সময়ের পরিবর্তন, তার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে গান বাজনার ক্ষেত্রে? মানে দৃষ্টিভঙ্গির কথাও সেখানে চলে আসবে। আমি যাদের দেখেছি, আমার মহাভাগ্য বলতে পারি। এক তো আমার বাবার 3 জন গুরু, গুরুদেব জ্ঞান প্রকাশ ঘোষ, উস্তাদ আমির হোসেন খান সাহেব, উস্তাদ আহমেদ জান থেরাকোয়া খান সাহেব। এদের কাছের থেকে দেখেছি, অনেক দিন, অনেক বছর দেখেছি। থেরাকোয়া খান সাহেব আমাদের বাড়িতে প্রায় 8-10 বছর থেকেছিলেন। সকাল বিকেল 24 ঘন্টা ওনাকে আমি দেখেছি রেয়াজ করতে, বাজাতে, প্রোগ্রাম বাজাতে, চর্চা, গান বাজনা নিয়ে আস্থাই অন্তরা, এমন আস্থাই অন্তরা ওনার কাছে পেয়েছি যেটা বেশিরভাগ গাইয়েদের কাছে ছিল না, সেই সবও পেয়েছি। এইসব হলো। তারপর এদের ছাড়া ছোটবেলা থেকে যাদের দেখেছি, ওমকারনাথ ঠাকুর, হ্যাঁ, কেশর বাই কেরকার, তারপর একজন ছিলেন থেরাকোয়া খান সাহেবের গুরুর বয়সী, জাহাঙ্গীর খান সাহেব বলে, উনি 113 বছর বেঁচে ছিলেন। ওনার যখন 100 বছর হয়েছিল, সম্বর্ধনা হয়েছিল বোম্বেতে, আমার বাবা অর্গানাইজ করেছিলেন। আমার তখন বয়স 7, আর ওনার 100 বছর। তো ওনাকে দেখেছি, ওনার তবলা শুনেছি, সেটা এখনো মনে আছে, কানে ঘুরছে। এইরকম লোকেদের দেখতে পেরেছি। তারপর ডাগারদের কাকা রহিমউদ্দিন ডাগার, উস্তাদ ফহিমউদ্দিন ডাগারের বাবা, ওনাকে দেখেছি। আরও পুরনো লোক অনেকদের জনদের দেখেছি, শুনতে পেরেছি। তারপর কিছু কিছু আর্টিস্ট ছিলেন যাদের বাইরে একদম নাম ছিল না, কিন্তু খানদানি। একজন লাহোরের ছিলেন মতি শাহ, ওনার কাছে ভালো ভালো আস্থায়ী অন্তরা পেয়েছি। আমার বাবা পেয়েছেন, বাবার কাছে আমি পেয়েছি। তারপর একজনের কাছে ডাইরেক্ট শিখেছি, ইকবাল আলী খান সাহেব। উনি ছিলেন গান গাইয়েবাজিরা জানবে, খুরশেদ আলী খান বলে লখনৌতে খুব বড় গাইয়ে ছিলেন এক সময়। ওনার পুত্র
ওনার তখন বয়স 95, আমি 20 বছর বয়স। ওনার কাছে এমন এমন আস্থায় তারা শিখতে পেরেছি। তারপর ইশতিয়াক হোসেন খাঁ সাহেব, মানে মুশতাক হোসেন খাঁ সাহেবের ছেলে, লতাফত খাঁ সাহেব, খাদিম হোসেন খাঁ সাহেব, এদের সবাইকে খুব কাছের থেকে দেখতে পেরেছি। ওদের অনেকের সঙ্গে বাজিয়েছি অনেকবার। ওই জেনারেশনের কথা বলছি। তারপর আমার বাবার জেনারেশন, বিলায়েত খাঁ সাহেবের সঙ্গে বেশ কয়েকবার বাজাতে সৌভাগ্য হলো আমার। রবিশঙ্করজির সঙ্গে, আলী আকবর খাঁ সাহেবকে কাছের থেকে অনেক দেখেছি, কথাবার্তা শুনেছি। ওনার খুব খুব এদের সবাই আমি প্রচুর আশীর্বাদ আর ভালোবাসা পেয়েছি। বিসমিল্লাহ খান সাহেব। কোনো স্পেশাল মোমেন্ট মানে এদের সাথে কাটানো হোক, বা মানে অন স্টেজ বা এমনিতেই যখন আপনি সান্নিধ্য পাচ্ছেন এদের, তখন কোনো বিশেষ কিছু আপনার সারা জীবন মনে থাকবে এবং আপনি চান যে আরও সবাইও জানুক এগুলো, সেগুলো যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। চট করে মনে পড়ে না, কিন্তু যেমন উস্তাদ বিলায়েত খান সাহেবের লাস্ট কনসার্ট বম্বেতে হয়েছিল টাটা থিয়েটারে, আমি ছিলাম তবলায়। তো গ্রিন রুমে গিয়েই তবলাটা বার করলাম, উনি অলরেডি তখন হাত গরম করছিলেন, আর ঠিক ওই সুরেই ছিল, আর তবলা মেলাতে হয়নি। ওখানে ওনার মুড একদম দারুণ হয়ে গেছে। সুজাত ভাই ছিল তানপুরাতে, দেখো সুজাত বাবু তবলা পহলে সেই बोल रहा है। তারপর স্টেজে গিয়ে যখন বাজালেন উনি, তারপর মানে বাজনার ভেতরে কোন কোন জায়গায় এমন ছিল, কি পুকার ছিল, সেই একটা মিন নিচ্ছেন ওখানে, আমি যে তবলা ঠেকা দিচ্ছি, কিন্তু ওখানে এত সফট হতে হয়েছে যে লোকে আর তবলার আওয়াজ পাচ্ছে না, আঙ্গুল নড়ছে দেখতে পাচ্ছে সবাই। বিলায়েত খাঁ সাহেব ওটা নোট করেছেন। ওখানে একদম হুইসপার লেভেলে চলে গেছে। আবার যখন উনি লাউড করলেন, তখন উনি স্টেজের উপরই থেমে বললেন, সিতার বাজাতে হো না इसलिए ऐसा ठेका बज रहा है। তো এইসব বিরাট বড় আশীর্বাদ। তারপর যখন বাজনা শেষ হলো, ওনার ইন্টারভেলে পরে উনি বাজালেন ঠুমরি, পুরনো পুরনো ঠুমরি বাজালেন, গাইলেন। তখন আমি লগ্গি বাজিয়েছি, সেসব পুরোনো কালের যে ভালো জাত লগ্গি, সেগুলো ওনার সঙ্গে বাজালাম। খুব খুশি হলেন। প্রোগ্রামটা শেষ হলো, উনি দাঁড়িয়ে অ্যাকনলেজ করছিলেন, স্ট্যান্ডিং ওয়েশন। আমি আর সুজাত আমরা পেছনে চলে গেছি, একটু চুপ করে দাঁড়িয়েছি। তারপর উনি অডিয়েন্সকে বললেন, এরকম ভালোবাসা দিয়ে আপনারা এত স্নেহ দিয়ে শুনছেন, अगर यही प्यार मोहब्बत आप सबसे मिला तो मैं और 10 साल आपको सितार सुना सकता हूँ। কিন্তু এটা ওনার লাস্ট কনসার্ট, কে জানতো। তারপর বলতে বলতে খুব তালি পড়ছে, উনি মাইক রেখে দিলেন। আবার ঘুরে এইদিকে অডিয়েন্স, এইদিকে অডিয়েন্স, সেমি সার্কুলার হল। হঠাৎ আমার উপরে চোখ পড়েছে, আবার মাইক তুলে বললেন, আজ इस बच्चे ने जो हमारे साथ बजाया नयन बाबू, उन्हें बोलें ये जो आखिर में जो लग्गी आपने सुनी, ये सुनने को हम बचपन में मीलों चल के जाते थे उस्तादों से ये सुनने के लिए। मुझे ये आज कहीं नहीं मिलेगा, क्योंकि नयन के पास तालीम है और संगत करने की तमीज़ है। আমার জন্য বিরাট বড় এটা অ্যাওয়ার্ড। তারপর আমি ওনাকে প্রণাম করেছি, তো উনি আমাকে জড়িয়ে ধরে খুব আদর করলেন স্টেজের উপরে। এইসব মোমেন্টস আর কি বলবো। মানে যে তামিজ কথাটা আপনি বললেন, এটা থেকে কত বড় জিনিস, মানে তেহজিব, তামিজ, এগুলো আগেকার দিনের যাদের লেখা আমরা পড়েছি বা কোনো সাক্ষাৎকার, খুব ছোট ছোট অংশ আমরা শুনেছি, সেখানে বারবার এই কথাগুলো আসছে। শিল্পী মানে আগে দরাজ দিল, মানে একটা বিশাল মন থাকতে হবে। তো আপনার কি মনে হয় যে ধরুন এখন যে আমাদের এডুকেশন সিস্টেম, তার মধ্যে কোথাও যদি গান বাজনাটাকে ইনক্লুড করা কম্পালসারি করে দেওয়া হয়? খুব দরকার। গান বাজনা একদম স্কুলে শিশুকাল থেকে শুরু হওয়া দরকার, স্কুলে ট্রেনিংয়ে। ড্রয়িং যদি শিখছে, সঙ্গে স্পোর্টসও আছে, হ্যাঁ, পিয়ানোর সঙ্গে ইংলিশ গান গাইছে, এইসব আছে স্কুলে, কনভেন্ট স্কুলে, তাহলে সে তার তবলা হবে না কেন? গান, তবলা, এসব হওয়া উচিত। তাহলে গিয়ে এইগুলোতেই, মানে দিজ আর দি আইডেন্টিটি অফ ইন্ডিয়া।
একটা ইন্ডিয়াননেস যদি বলতে হয়, গান বাজনা না করলে ওই ইন্ডিয়াননেস আসে না। হতে পারে পরে পরে আরো বড় হয়ে যোগা টোগা করবে, দ্যাট ইজ নট এভরিথিং ইন্ডিয়ান টোটালি। কিন্তু আমাদের যে মিউজিক, ইন্ডিয়ান মিউজিক ইজ দি বেস্ট এক্সাম্পল অর টুল টু ক্রিয়েট ইয়োর ওন ইন্ডিয়ান আইডেন্টিটি। এটা খুব কম্পালসারি দরকার। কে বুঝবে? সেই The people at the top should realize this without further delay. কিছুটা গান বাজনার প্রত্যেক ঘরে যাক। গঙ্গা জল বড় বাসনে রাখতে লাগে না, 2 ফোঁটা গঙ্গা জল কোনো বাড়িতে গেলে কিন্তু ওই ঘরটা পবিত্র হয়ে যায়। এটা যদি সত্যি হয় না, তাহলে আমাদের সকলের জন্য বোধহয় যে এখন ঘরে ঘরে মন নিয়ে কাড়াকাড়ি চলছে। মানে আমরা প্রায় কাউন্সেলিং করাতে যাই আমাদের বাচ্চাদের, নানা রকম সমস্যার মধ্যে তারা রয়েছে। পারিপার্শ্বিকের যে অস্থিরতা, সেটা তাদের শিশুকাল থেকেই তাদের মনের মধ্যে ভীষণ ছাপ ফেলছে। এক্সপেকটেশন তাদের কাছে, এটা করতে হবে, ওটা করতে হবে, ফার্স্ট হতে হবে, মানে সব কিছুতেই সাঁতার শিখছে, ক্যারাটে শিখছে, তার সাথে সবাই যদি বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিক কোথাও একটা ভীষণ স্থিরতা দেয় মনকে। মানে পরে হয়তো পারফর্মার হবে তা নয়, কিন্তু শোনাটা, ভেতরে ধারণ করাটা। এবং সেখান থেকেই আমি একটু জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখেছি যে যারা অনেকেই নিবিষ্ট মনে শুধুমাত্র সাধনা করছেন এবং তাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করছেন, আচার্য, সঙ্গীতাচার্য বা গুরু যাদের আমরা বলি। এবং পারফর্মারদেরকে যখন আমরা দেখছি, মানে শিল্পী কমপ্লিট একজন আর্টিস্ট, তিনি কি একাধারে গুরু এবং পারফর্মার দুটোই হতে পারেন, বা কোথাও কি অমিল রয়েছে? হতে পারে। বেশিরভাগ আমরা যে দেখি গুরু মানে সোর্স অফ নলেজ, প্রচুর নলেজ আছে, কিন্তু হয়তো পারফর্মার অ্যাজ আ পারফর্মার ওই লেভেলে পৌঁছতে পারেননি। সেটা কোনো দোষ না, কারণ ওনার মন, ওনার সারা জীবন ওই দিকে ছিল, নলেজ গ্যাদার করা। আবার অন্য আছে যারা পারফর্মার, এক্সেলেন্ট পারফর্মার, দারুণ স্টেজে মানে ফাটাফাটি গান বাজনা করতে পারে, কিন্তু শেখাবার জন্যে গান কিংবা বাজনা শেখাতে গেলে যে আর্টিকুলেশন দরকার, বোঝানো, ডেফিনেশন করা, কোনো জিনিসকে অ্যানালাইজ নিজে করতে পারা আর স্টুডেন্টকে বোঝানো, এই কোয়ালিটিস অনেক সময় থাকে না। কিন্তু আবার একদম যে নেই সেটা বলবো না, খুব রেয়ার পাওয়া যায় যেখানে বিরাট বড় গুরু, অনেক নলেজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সেলেন্ট পারফর্মার, আর বোঝাতে পারে। এইরকম খুব কম থাকে, কিন্তু থাকে। অনেকজন আছেন এরকম, মানে যারা আবার আলাদা করে নাম কারোর বলতে চাই না, কিন্তু আছেন এরকম। এবার একটু যেহেতু পরবর্তী প্রজন্মকে তৈরি করার কাজও আপনাদের পরিবারের তরফ থেকে বিশাল একটা ভূমিকা রয়েছে, তাদের সঙ্গীত মহাবিদ্যালয় যেটা রয়েছে আপনাদের, সঙ্গীত মহাভারতী, হ্যাঁ, সেই তার কর্মকাণ্ড সম্পর্কে, বিপুল কর্মকাণ্ড, তো তার মধ্যে থেকে একটু শুনবো। সঙ্গীত মহাভারতী বোম্বেতে খুব একটা ইউনিক মিউজিক ইনস্টিটিউশন আমার বাবা এস্টাবলিশ করেছেন। নামটাই তো ভীষণ চমৎকৃত করে আমাদের। আমার বাবা খুব সাকসেসফুল তবলা প্লেয়ার ছিলেন, ভারতবর্ষের সব কনফারেন্সে বাজাতেন, খুব ওনার ডিমান্ড ছিল। কিন্তু অ্যাট দি সেম টাইম বাবাকে নানা মিউজিক ইনস্টিটিউশন পরীক্ষার জন্য ডাকতেন। তখন উনি দেখলেন যে আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু সায়েন্টিফিক মেথড অফ টিচিং নেই, আর এই ট্যালেন্টকে ঠিক লাইনে গ্রুম করা, ওদের একটা ডাইরেকশন দেওয়া জীবনে, সেটা মিসিং ছিল। তো উনি এই সাবজেক্ট নিয়ে প্রচুর চিন্তা করে তারপর আস্তে আস্তে করে ছাত্রছাত্রীদের শেখাতে আরম্ভ করলেন। আস্তে আস্তে ওটা ইনস্টিটিউশন হয়ে গেছে। কারণ উনি এটা ভাবতেন, মানে ওনার এটা চিন্তা ছিল যে ওই যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, গঙ্গা জল অনেক দরকার থাকে না, 2 ফোঁটা হলেও চলে, প্রত্যেক ঘরে যেন গঙ্গা জল থাকে। তেমনি মিউজিক যদি
ছাত্রছাত্রীদের শেখানো যেতে পারে। আর তার জন্য উনি মেথড অফ টিচিংয়ে প্রচুর উনি করলেন, রিসার্চ করলেন, কি শেখানো হবে, কীরকম শেখানো হবে। সেই পুরো কারিকুলাম আস্তে 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 ডিজাইন হলো। আর প্রথম 10 বছর তো যারা সব স্টুডেন্টস ছিল ওদের দেওয়ার লাইক, যেটাকে বলে না গিনি পিগস, ল্যাবরেটরি এক্সপেরিমেন্টেশন করে 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 তাদের ওই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লেগেছে। তারপর টিচার্স ট্রেনিং দরকার ছিল। এমনি যে গুরুকে কিংবা টিচারকে, কোনো খানদানিও মিউজিশিয়ান হোক, ক্লাসে বসিয়ে দিয়ে আপনি শেখান ওই রকম না। আপনার কি শেখাতে হবে আর কীরকম শেখাতে হবে সেটাও বাবা খুব সুন্দরভাবে ওটাকে এক্সপ্লেন করা, আর ওটাকে পুরো কারিকুলাম ওটা এস্টাবলিশ করা হয়েছিল। তো আমাদের এখানে টিচার্স ট্রেনিং আছে। আচ্ছা, কম্পালসারি। মানে যেরকম বিএড হয় ছাত্রছাত্রীদের মধ্যে আবার অনেকজন থাকে যাদের ভেতরে ওই টিচিং স্কিল থাকে ন্যাচারাল, ওদের আমরা গ্রুম করছি। কিংবা খানদানি যারা কোনো ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে আসছে, তাদের কাছে প্রচুর মানে ভালো মেটেরিয়াল আছে, তাদের আমরা ট্রেন করি কি করে শেখাবেন, কি শেখাবেন আর কি করে শেখাবেন, শেখাবার মেথড, ওইটাতে আমরা অনেক বেশি ভালো রেজাল্ট পাচ্ছি। আর এখন ইনস্টিটিউশন 70 বছর হয়ে গেছে। আর আমি বলবো আমাদের সঙ্গীত মহাভারতীর মতন ইনস্টিটিউশন এখন আমি ভারতবর্ষে কোথাও দেখতে পাচ্ছি না এখনো। কিন্তু এরকম আশা করি ভারতবর্ষে এরকম আরও ইনস্টিটিউশন আসুক। সেলফলেস কাজ, এটা পাবলিক ট্রাস্ট, ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন, কিন্তু এর ভেতরে প্রচুর সেলফলেস কাজ হয়েছে। আমার বাবা যেটা করেছেন নিজের জন্য কিচ্ছু করেননি। এই উনি বলতেন যে আসছে জেনারেশন দুটো, অ্যাটলিস্ট দুটো জেনারেশনকে যদি আমি তৈরি করতে পারি, ওরা পরে কাজটা করবে। ওইটাই হচ্ছে ভগবানের কৃপায়। ঈশানও তো আপনার পুত্র, সেও তো এখন ভীষণ ব্যস্ত একজন এবং অসম্ভব প্রতিভা। তো তার মধ্যেও আপনি এই জিনিসটা ইনজেক্ট করে দিয়েছেন ছোট থেকে, মানে ইনজেক্ট করতে হয় না বোধহয়, মানে নিজে থেকেই হয়ে যায়, ন্যাচারাল ইনহেরিটেন্স। আর এটা হচ্ছে কোনো কোনো জিনিসকে একটু প্রোগ্রামিং করে অর্গানাইজ করে দেওয়া খুব দরকার, গুছিয়ে, যাতে যেখানেই যাবে আমাদের মিউজিককে রিপ্রেজেন্টেশন যদি করতে হয়, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা যেন খুব রেসপন্সিবল আর ম্যাচিওর থাকে কথাবার্তা। সেটা খুব কোথাও নো এক্সাজারেশনস, নো মিথিফিকেশন, টক টু দি পয়েন্ট। দেশে বিদেশে, দেশে তো বটেই, বিদেশেও শাস্ত্রীয় সঙ্গীতের বিশাল চাহিদা, আমি বলবো মনের খিদে যেটাকে আমরা বলি। মানে আপনারা যখন বাইরে এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কি শ্রোতাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে? বিদেশে অনেক পরিবর্তন এসছে। অনেক আগের থেকে অনেক মিউজিশিয়ানরা গেছিলেন আগে। সব থেকে বেশি কন্ট্রিবিউশন পণ্ডিত রবিশঙ্করজির, কিন্তু ওনার আগেও অনেক মিউজিশিয়ান গেছিলেন। 1902 থেকে দেখা যায়, না 1896 থেকে দেখা যাচ্ছে। হযরত ইনায়েত খাঁ গেছিলেন। তারপর 1902-তে কারামতুল্লাহ খাঁ শরদিয়া আর ওনার ভাই আসাদুল্লাহ খাঁ, ওরা প্যারিসে গেছিলেন। আমি কখনকার কথা বলছি। তারপর 50s-এ পণ্ডিত রবিশঙ্করজি, আলী আকবর খান সাহেব, এরা প্রচুর করছেন। তারপর বলতে গেলে আমার বাবা আর ওনার সঙ্গে আমি আর আমার ছোট ভাই এখন নেই, সারেঙ্গি বাজাতো, ধ্রুব ঘোষ, আমরা বাবার সঙ্গে যেতাম 1974 থেকে। আর সব যেখানেই আমরা পারফরমেন্স করতাম, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় ইন্ডিয়ান মিউজিক ওরা কখনো শোনেনি তার আগে। আর দে হ্যাড নো আইডিয়া এরকম একটা ডেভেলপড মিউজিক ফর্ম আছে বলে। ওখানে আমরা বাজিয়েছি, পারফরমেন্সেস করেছি, ইউনিভার্সিটিজে লেকচার ডেমনস্ট্রেশনস করেছি। আর ওখানকার যারা মিউজিশিয়ানস, কম্পোজার্স ওয়েস্টার্ন, ওদের সঙ্গে অনেক ইন্টারাকশন করেছি। এখন যদি এখান থেকে গিয়ে আমি যদি ওখানে গিয়ে কোনো বাঙালির বাড়িতে গিয়ে মাছের ঝোল ভাত খাই আর বিকেলে প্রোগ্রাম করি, ফিরে আসি, বলি আমেরিকা ঘুরে এসছি, নো, ইউ হ্যাভ গন ফ্রম ইন্ডিয়া টু ইন্ডিয়া, there is no big contribution or achievement. Achievement হচ্ছে when you have convinced the Western composers and audience that our music is a developed form of music, classical music. এর আগে কিন্তু আমাদের ইন্ডিয়ান মিউজিককে অনেক নিচু ভাবে দেখতেন ওরা।
वेस्टर्न कंट्री एथनिक म्यूजिक इंडियन म्यूजिक क्लासिकल म्यूजिक के एथनिक म्यूजिक और ওটা শেখানো হতো ইউনিভার্সিটিজে ইন দ্য ডিপার্টমেন্ট অফ এথনোলজি আচ্ছা, খুব লজ্জার কথা এইটা আমার বাবা প্রচুর এটা নিয়ে খেটেছেন সো দ্যাট there is a proper Indian music department বাহ, in universities not ethnology or ethnic music কারণ এই তার জন্য ওখানকার যারা বড় বড় কন্ডাক্টরস কম্পোজার্স পারফর্মার্স টিচার্স এদের সঙ্গে অনেক ইন্টারাকশন বাবা করেছেন বাবার সঙ্গে আমরা থাকতাম আস্তে আস্তে ওনার থেকে ওনার দেখে শুনে আমরাও ওটা শিখে গেছি আমি আমার ভাই আমরাও ওইটা আমাদের আসল মিশন প্রোগ্রাম বাজিয়েছি খুব আনন্দ হয় লোকেদের আনন্দ দিতে পেরেছি সেটা অন্য কথা কিন্তু হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন আমার বাবাও এই যে সঙ্গীত মহাভারতী করেছিলেন উনি ভাবলেন আমার সাকসেস টাকা পাচ্ছি লোকে খুব অ্যাডমায়ার করছে হাততালি দিচ্ছে সব জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে এটা আমি দেশের জন্য কি করলাম কি ভাবে একজন মিউজিশিয়ানের রেসপন্সিবিলিটি হোয়াট আর ইউ ডুইং ফর দি কান্ট্রি ইউ আর অনলি টেকিং হোয়াট আর ইউ গিভিং এই জিনিসটা আমার বাবাকে খুব এই প্রশ্ন কষ্ট দিত যার জন্য উনি সঙ্গীত মহাভারতী করেছেন সিমিলারলি অ্যাব্রডের ট্যুর উনি এই মিশন নিয়ে করেছেন যে যাতে ওখানে রেকগনিশন পাওয়া যায় যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ এ হাইলি ডেভেলপড অ্যান্ড সায়েন্টিফিক সায়েন্স বেসড মিউজিক এইটা বাবা খুব সাকসেসফুল হয়েছেন অনেক দূর সত্যি কথাই, মানে ওদের এইটা তো কনভিন্স ব্রত করা একটা। হ্যাঁ তারপর আমার বাবার প্রজেক্ট যেটা উনি 50 বছর কাজ করেছিলেন ওটা বেরোলো অ্যাজ এ পাবলিকেশন বাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস আজকে ইন্ডিয়ার প্রথম এনসাইক্লোপিডিয়া আমার বাবার তৈরি করা দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ দ্য মিউজিক অফ ইন্ডিয়া এখন বড় বড় ইউনিভার্সিটিতে আমেরিকাতে ইউরোপ সব জায়গায় ওদের লাইব্রেরিতে আমাদের এনসাইক্লোপিডিয়া আছে এটা দিস ইজ বিশাল কন্ট্রিবিউশন একেবারেই তাই। কিন্তু যারা শুনতে আসেন, আপনি যে বিভিন্ন আসরে যাচ্ছেন, দেশের যে আসরগুলো তার থেকে কি বিদেশের আসর আলাদা মনে হয় নাকি না? আলাদা আছে ইন এ ডিফারেন্ট ওয়ে এক তো এখানে যেমন বাবা হয় ক্যা বাত ক্যা কেনে এইসব মাঝখানে যে বাজাতে বাজাতে গাইতে গাইতে যে আমরা রিয়াকশন পাই শ্রোতাদের ওটা ওখানে পাই না ওখানে টোটাল সাইলেন্স পিন ড্রপ সাইলেন্স কিন্তু বাজাওয়ার সময় গাইবার সময় মাঝে 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 যখন মাথা উঠিয়ে আমরা দেখি অডিয়েন্স ওদের চোখগুলি দেখলে বোঝা যায় ওরাও ওই সেম ভাবে গ্রহণ করছে আমাদের এখানকার লোকেদের মতো শুধু ওদের একটা আলাদা ডিসিপ্লিন আছে শেষ একদম শেষ হয়ে যাবে তখন ক্ল্যাপ করবে কিংবা স্ট্যান্ডিং ওয়েশন দেবে হোয়াট এভার কিন্তু অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইমবাইবিং দ্যাট মিউজিক হ্যাঁ ওইটা কিন্তু একই জিনিস ওরা বরঞ্চ ওখানে বিকজ অফ দ্যাট সাইলেন্স ওরা অনেক বেশি ফোকাসড থাকে এক একটা স্ট্রোক এক একটা নোট ওরা কিন্তু পুরো মন দিয়ে শোনে এখানে তেমনি না আমরা এদিক ওদিক দেখি এর সঙ্গে কথা বলি একটু ওর সঙ্গে কথা বলি কেউ লেট এলো কেউ উঠে চলে গেল এই জিনিসটা এখানেও যখন আমরা দেখি আমি একেবারেই দর্শকের আসনে বসে যা দেখেছি সেটা হচ্ছে বিশেষ করে শীতকালে কলকাতায় শীতকাল বা আমাদের দেশের শীতকালে প্রচুর বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন তো তারাও সেখানে উপস্থিত থাকেন এবং আপনি যেটা বললেন আমি সেই ছবিটাই এখানেও দেখেছি আপনারা তো স্টেজে থাকেন আমরা তো একেবারে দর্শক আসনে দেখছি মানে আমার পাশেই হয়তো একজন সুইডেন থেকে এসছেন আমার সঙ্গে আলাপ করেছেন পরে কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন এমনভাবে না মনে হচ্ছে ওখানে সময়টা কোথাও একটা আটকে গেছে ওই সুরটাতে মানে মানে উনিও ধ্যান করছেন এইভাবে কানেকশনটা সেই তুলনায় আমরা বোধহয় অনেকটা কম কারণ আমরা সবসময় চাইলেই পাই মানে পাওয়ার খিদেটা সেটাও খুব জরুরি একদম আর পরবর্তী প্রজন্মকে যারা বিদেশেও যারা শিখছে আপনার কাছে বা দেশে শিখছে তাদের জন্য আপনি একটা কিছু যদি বলতে চান যে আরো কি কি করতে হবে তাদের দায়িত্ব কতটা বিদেশিদের জন্য দুটোই বলুন আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে বিদেশে যারা শিখছে আমি কি আর বলবো নাম্বার 1 ভালো গুরু খুঁজবেন সেটাও অনেক সময় অনেক বছর পেরিয়ে যায় ভাগ্যের কথা ভালো গুরু পাওয়া সে ভালো গুরু মানে শুধু তার কাছে মিউজিক্যাল মেটেরিয়াল না
আরও অনেকগুলি ভ্যালিউস তার সঙ্গে থেকে শেখা যায়। আর মাস্টারমশাইয়ের বাড়ি গিয়ে গিয়ে 1 ঘন্টা বসে শিখলাম, চটি পরে চলে গেলাম, দ্যাট ইজ নট, ইউ আর নট লার্নিং মিউজিক। সেরকম গুণীর কাছে থাকা, সঙ্গ করা, ওঠা বসা, ওনার ওঠা বসা দেখা, অবজার্ভ করা, ওনার খাবার দাবার কীরকম, অন্য লোকেদের সঙ্গে কথা বলছেন, এই সব অবজার্ভ করে এই সবগুলি নিয়ে নিতে হয়, ধারণ করা। এবং জীবনের পাঠশালাও তো তাই, জীবনটাও অনেকটা সমৃদ্ধ হয়, শুধু গান বাজনা একজন নয়। বড় গুণী লোকের কাছে 2 ঘন্টা 4 ঘন্টা বসা মানে 10 বছরের তালিম হয়ে গেছে। এখন তো মোটামুটি ইউটিউব থেকে শুনে শুনে অনেকে বান্দিশ তুলে ফেলছে, হ্যাঁ, অনলাইন ক্লাস, সেটা খারাপ না, খারাপ নয়, হ্যাঁ, তোলা ভালো, তুলে ওটাকে যদি ভালো করে আত্মসাৎ করে ওটাকে ভালো করে যদি গাইতে পারে, বাজাতে পারে, ফাইন। কিন্তু সঙ্গ খুব ইম্পর্টেন্ট, সঙ্গ খুব ইম্পর্টেন্ট, গুরু সঙ্গ। গুরু শুধু নিজের গুরু না, অন্য অন্য যারা গুরুজন আছে তাদের কাছেও গিয়ে তাদের পায়ের কাছে বসা, তাদের নোটিস করা, তাদের অবজার্ভ করা, বারবার যাওয়া, 1বার 2বার না, বারবার তাদের কাছে গিয়ে অনেক কিছু শিখতে পাওয়া যায়। একেবারেই, মানে আমরা ছোটবেলায়ও পেয়েছি, কিন্তু এখন এই ঘরোয়া যে আসরগুলো, গতকাল যেরকম আমরা সন্ধেবেলা একটা খুব সুন্দর আসর পেয়েছি পরমনাদের পক্ষ থেকে, আয়োজনের পর, ওয়ার্কশপের পরে অনেকটা সময় আমরা পণ্ডিতজির সঙ্গে অনেক কথা, নিজেদের মধ্যেই নিজেদের কৌতূহল, জিজ্ঞাসা, সবটাই তার প্রশ্ন উত্তর খুঁজেছি, আর খুব সুন্দরভাবে পণ্ডিতজি আমাদের বুঝিয়েছেন। তো এইগুলোও খুব জরুরি, মানে একেবারেই আনাড়ি আমি কিছুই জানি না, কিন্তু আমারও মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে দিয়েছেন আপনি, যেই প্রশ্নগুলোরই কিছুটা হয়তো আজকে বেরিয়ে এলো। তো এটাও খুব মনে হয় জরুরি, হ্যাঁ, মানে এই শোনাগুলো, এই সঙ্গ যেটা আপনি বলছিলেন, তো এই সঙ্গগুলো যদি আমরা পরবর্তী প্রজন্মকে একটু দিতে পারি, সেটা সঙ্গীত প্রতিষ্ঠান শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও, যেটা পণ্ডিতজি বলছিলেন, তাহলে বোধহয় আমাদের জীবনটা আরও অনেক বেশি সুরেলা হয়, আরও পথ চলাটা অনেক মসৃণ হয়। একদম ঠিক কথা। আর একটা কথা বলি, নিশ্চয়ই, ওই ছাত্রছাত্রীদের জন্য, কিপ ইয়োর মাইন্ড ওপেন। ভালো মিউজিক, সে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নাও হতে পারে, নিশ্চয়ই শুনবে, ওটাকে অ্যাপ্রিসিয়েট করা। সব রকমের গান বাজনা শোনা, সব থেকে প্রথম হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শোনা খুব দরকার। বাক, মোজার্ট, বিথোভেন, শুবার্ট, স্ট্রাউস, এদের সবাই মিউজিক, এদের কম্পোজিশনগুলি শোনা খুব দরকার। অনেক মনটা ওয়াইড হয়ে যায়। আর একটা ওয়াইড হওয়া, আর একটা হচ্ছে প্রচুর ধ্যানের জিনিস আছে ওদের মিউজিকে। আমার বাবা যখন পুজো করতেন, বিথোভেনের 5th সিম্ফনি আমি তখন রেকর্ড, ওই কাঁটাওয়ালা রেকর্ড, লং প্লে লাগাতাম। উনি ধ্যানে একদম জব ধ্যান করতেন। বাবা বলতেন যে Beethoven did not make it for my meditation. I use Beethoven for my meditation. মানে সেই ট্রান্স মিউজিক হয়ে গেল। হ্যাঁ, তো এটা ক্লাসিক্যাল মিউজিক। তেমনি ভালো জ্যাজ মিউজিক, জ্যাজ কিন্তু it should not be looked down upon, এটা খুব ডেভেলপড মিউজিক। ফোক মিউজিক, নানা দেশের ফোক মিউজিক, কি কি সুন্দর মিউজিক আছে, দারুণ দারুণ বাদ্যযন্ত্র, কি দারুণ দারুণ ইনস্ট্রুমেন্ট, সেগুলো তো আপনারা নিয়ে আসছেন ধীরে ধীরে, আমাদের সামনেও অনেকটা দেখতে পাই আমরা। ফোক সব রকমেরই, যেমন ইস্টার্ন ইউরোপের বালগেরিয়া, রোমানিয়া, তারপর সেন্ট্রাল এশিয়ার এই যে কাজাকস্তান, আজারবাইজান, এইসব জায়গার যে ফোক মিউজিক আছে না, প্রচুর ওয়েলদি মিউজিক আছে, রিচ মিউজিক। ইরানের পার্সিয়ান ক্লাসিক্যাল মিউজিক খুব ইম্পর্ট্যান্ট, ওটা বোঝা, ওটাকে অ্যাপ্রিসিয়েট করা, এইসব মনটাকে অনেক ওয়াইড রাখতে হবে। আর যদি একজন স্টুডেন্ট কিংবা শিল্পী সেগুলো বোঝার যদি চেষ্টা করে, নাথিং লাইক ইট, মানে যেটা আমাদের রাগা সিস্টেম আছে, ইরানে ওটাকে মাকাম সিস্টেম বলে, মাকামগুলি বোঝা খুব দরকার। কিরকম ওরা শ্রুতি লাগায়, আরে কান্না পেয়ে যায়। সত্যি আমরা ভাষা বুঝি না, সে ছবির ভাষাই হোক বা গানের ভাষা, ওদের ভাষা তো আমরা বুঝি না, কিন্তু কোথাও একটা ভেতরটা হাই করে উঠলো, ওইটাই বোধহয় ওই কানেকশনটা, যে আসলে সুর, সেটাই সব। সুর যদি সারা পৃথিবী জুড়ে ধর্ম হতো, সঙ্গীত যদি ধর্ম হতো, এবং সারেগামা যদি সত্যি মন্ত্র হতো,
আমাদের সবার কাছে, তাহলে জীবনটা জটিল হতো না। অনেকটা সুরেলা পথ আমরা পেরিয়ে এলাম। পণ্ডিতজির সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ। আরও অনেক প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরঘুর করছে, কিন্তু ব্যস্ত সময়ের মধ্যে থেকে তাও অনেকটা সময় আমরা আপনাকে পেলাম। নিশ্চয়ই দেখা হবে। আর আপনাদেরও মনের মধ্যে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে, তাই তো? সেগুলো একটু মনের মধ্যে লিখে রাখুন, মনের খাতায় লিখে রাখুন। পরবর্তীতে যখন আবার আমরা পণ্ডিতজিকে আমাদের মধ্যে পাবো, সেই প্রশ্নগুলো রাখতে চাই। ভালো থাকবেন সবাই। আপনি খুব সুন্দর সময় আমরা কাটালাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এভাবেই আপনাকে পেতে চাই বারবার। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।